চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা রাসায়নিক সাম্য নিয়ে আলোচনা করব। আর রাসায়নিক সাম্য নিয়ে আলোচনা করতে গেলে শক্তিতত্ত্বের শেষ অংশটা দিয়ে শুরু করতে হয়। সেখানে আমরা দেখেছি একটা সিস্টেমের যে বিভিন্ন ধর্মগুলি সময়ের সাথে সাথে যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা বলি সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। এই ধরনের সাম্যাবস্থায় কিন্তু দু রকম হতে পারে, স্থির সাম্যাবস্থা আর গতিশীল সাম্যাবস্থা। তো রাসায়নিক বিক্রিয়াগুলো যে সংঘটিত হয় সেখানে কিন্তু গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয়। এবং গতিশীল সাম্যাবস্থার বৈশিষ্ট্য, গতিশীল সাম্যাবস্থার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কোন একটা বিক্রিয়ার সাহায্যে আমরা যে বিভিন্ন যৌগ তৈরি করি, মূলত বিভিন্ন কারখানায় যে শিল্প প্রস্তুতি করা হয়, যেমন অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে কোন শর্তে বিক্রিয়াটা ঘটালে উৎপাদন সর্বাধিক হবে, এ সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব পরবর্তী কয়েকটা ক্লাসে। আজকে মূলত আমরা ভৌত সাম্যাবস্থা এবং রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু জেনে নিব তা রাসায়নিক শক্তি তত্ত্বের শেষ কথাটুকু, যেখানে বলা আছে যে কোনো একটা প্রক্রিয়া বা সিস্টেম সাম্যাবস্থায় থাকার শর্ত। আমরা সাম্যাবস্থাটা থাকার শর্ত একটু ছোট্ট স্টেটমেন্ট লিখে রাখব। নির্দিষ্ট শর্তে কোনো সিস্টেমের ধর্ম সময়ের সঙ্গে অপরিবর্তিত যদি থাকে সাম্যাবস্থার সৃষ্টি হয়। বোঝা গেছে নিশ্চয়ই যে নির্দিষ্ট শর্তে কোনো সিস্টেমের ধর্ম যদি সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তবে আমরা বলবো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ সাম্যাবস্থা সৃষ্টি হলো। এইরকম সাম্যাবস্থা কিন্তু দু রকম হতে পারে। এই সাম্যাবস্থা দু প্রকারের হয়, স্থির সাম্যাবস্থা ও চলমান সাম্যাবস্থা। স্থির সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থা কিন্তু দু রকম হতে পারে। স্থির সাম্যাবস্থা দু প্রকার হতে পারে, স্থির সাম্যাবস্থা আর চলমান সাম্যাবস্থা। ভৌত আর রাসায়নিক পরিবর্তনে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনে কী ধরনের সাম্যাবস্থা সৃষ্টি বলতে পারবে? যে বরফ থেকে জল হওয়া, জল বাষ্পে তৈরি হওয়া, বা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, অ্যামোনিয়া, এই যে রাসায়নিক পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে যে সাম্যাবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ ভৌত রাসায়নিক পরিবর্তনে কীরূপ সাম্যাবস্থা সৃষ্টি হয়? মনে রাখবে, ভৌত রাসায়নিক পরিবর্তনে, ভৌত রাসায়নিক পরিবর্তনে চলমান সাম্যাবস্থা সৃষ্টি হয়। চলমান সাম্যাবস্থা, চলমান সাম্যাবস্থার সৃষ্টি হয়, মনে থাকবে। আর মনে রাখবে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হয়? সিস্টেমের সাম্যাবস্থায় সিস্টেমের দুটি বিপরীত প্রক্রিয়া একই সঙ্গে চলতে থাকে। বোঝা গেছে নিশ্চয়? তাহলে কোনো একটা সিস্টেমের যখন সময়ের সাথে সাথে বিভিন্ন ধর্ম অপরিবর্তিত থাকবে তখন আমরা বলি সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। এ ধরনের সাম্যাবস্থা দু রকম হতে পারে, স্থির সাম্যাবস্থা আর চলমান সাম্যাবস্থা। যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনগুলো যে সংঘটিত হয় সেক্ষেত্রে কিন্তু চলমান সাম্যাবস্থার সৃষ্টি হয়। আর সাম্যাবস্থায় সিস্টেমের মধ্যে দুটি বিপরীত প্রক্রিয়া একই সঙ্গে চলতে থাকে, অর্থাৎ সম্মুখ প্রক্রিয়া এবং পশ্চাৎ প্রক্রিয়া
একই সঙ্গে চলতে থাকে এবং একই হারে চলতে থাকে। এই সাম্যাবস্থায় ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার সাম্যাবস্থা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ভৌত প্রক্রিয়ার সাম্যাবস্থা নিয়ে কথা বলি, যে বরফ থেকে জল হওয়া বা জল বাষ্পে তৈরি হওয়া, এই ধরনের যে ভৌত পরিবর্তনগুলো সংঘটিত হয়, সেই ভৌত পরিবর্তনে আমরা সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। ভৌত সাম্যাবস্থা। ভৌত সাম্যাবস্থা কাকে বলবো? ভৌত পরিবর্তনে যে সাম্যাবস্থার সৃষ্টি হয়, তাকে বলা হবে ভৌত সাম্যাবস্থা। ভৌত বরফ থেকে জল হওয়া, জল থেকে বাষ্প তৈরি হয়, এই পরিবর্তনে যে সাম্যাবস্থা, ভৌত পরিবর্তনে যে সাম্যাবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় ভৌত সাম্যাবস্থা। এরকম দুই একটা ভৌত সাম্যাবস্থার উদাহরণ আমরা দেখে নিব। যেমন কঠিন তরল সাম্যাবস্থা। এরকম কঠিন তরল সাম্যাবস্থার যদি আমরা উদাহরণ দেখি, কঠিন তরল সাম্যাবস্থার উদাহরণ যেমন বরফ থেকে জলে পরিণত হওয়া, এটা হলো কঠিন আর তরল সাম্যাবস্থা। বোঝা গেছে নিশ্চয়ই? বরফ গলে জল হওয়া, বরফ এবং জলের যে সাম্যাবস্থাটা, এই বরফ থেকে জলের পরিবর্তনের সাম্যাবস্থাটা হলো কঠিন আর তরল সাম্যাবস্থার উদাহরণ। এই ধরনের সাম্যাবস্থার বৈশিষ্ট্য কী হবে বলো তো? বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব আমরা। এই ধরনের সাম্যাবস্থার বৈশিষ্ট্য: স্থির চাপে কঠিনের গলনাঙ্ক বা হিমাঙ্কে এই সাম্যাবস্থার সৃষ্টি হয়। মনে থাকবে তো? কঠিনের গলনাঙ্ক বা হিমাঙ্কে এই সাম্যাবস্থার সৃষ্টি হয়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য: কঠিন ও তরলের, এই যে কঠিন ও তরলের পরিমাণ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। এই হলো কঠিন আর তরল সাম্যাবস্থার বৈশিষ্ট্য। ফলে যে বিভিন্ন ভৌত সাম্যাবস্থাগুলো আছে, এরকম কয়েকটা সাম্যাবস্থার আমরা উদাহরণ এবং বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব একদম ছোট করে। ওইরকমই একটা সাম্যাবস্থা হলো যে কঠিন আর তরল সাম্যাবস্থার উদাহরণ হলো বরফ আর জল। বরফ গলে যে জল হয়, বরফ আর জলের সাম্যাবস্থাটা হলো এই কঠিন আর তরল সাম্যাবস্থার উদাহরণ। এ ধরনের সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো যে এই ঘটনাটা, এই সাম্যাবস্থাটা কঠিনের গলনাঙ্ক বা হিমাঙ্কের এই ধরনের সাম্যাবস্থার সৃষ্টি হয়। আর কঠিন আর তরলের পরিমাণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে। ঠিক আছে? আমরা এবার তরল আর বাষ্পের সাম্যাবস্থা দেখব। তরল আর বাষ্পের সাম্যাবস্থা। উদাহরণ বলতে পারবে? তরল বাষ্প সাম্যাবস্থা। বলো তো এরকম উদাহরণ, তরল আর বাষ্পের সাম্যাবস্থার উদাহরণ। যেমন জলীয় বাষ্পে পরিণত হয়। এই উদাহরণটা হলো তরল আর বাষ্প সাম্যাবস্থার উদাহরণ। জল আর জলীয় বাষ্প যখন সাম্যাবস্থায় থাকে, এই ধরনের সাম্যাবস্থার শর্ত কী হবে বলো তো? কীভাবে এ ধরনের সাম্যাবস্থা সৃষ্টি হয়? তখন মনে রাখবে এ ধরনের সাম্যাবস্থা কী হবে? নির্দিষ্ট উষ্ণতায়
বদ্ধ পাত্রে এই সাম্যাবস্থার সৃষ্টি হয়। এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য আর কি বলতে পারবে বলো তো? জল আর জলের সংস্পর্শে থাকা যে জল এবং জলের সংস্পর্শে থাকা যে বাষ্প, এদের মধ্যে আর কি সাম্যাবস্থার সৃষ্টি হবে? জল আর জলের মধ্যে বাষ্প থাকা, মনে রাখবে যে বাষ্পের চাপ একটি নির্দিষ্ট মান প্রাপ্ত হয়। আর কি বৈশিষ্ট্য বলো তো? সময়ের সাথে সাথে এই বাষ্প আর তরলের পরিমাণের কোনো পরিবর্তন হয় না। ফলে মনে রাখবে, তরল ও বাষ্পের পরিমাণ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। এই হলো তরল আর বাষ্পের সাম্যাবস্থার বৈশিষ্ট্য। বলতে পারবে তো কখন হবে? যখন বদ্ধ পাত্রে কোনো তরল থেকে বাষ্প তৈরি হবে, বাষ্পটা বেরিয়ে যেতে পারবে না, তখন এই তরল আর বাষ্পের মধ্যে যে সাম্যাবস্থা, সেটাকে বলা হবে তরল বাষ্প সাম্যাবস্থা। যেমন জল আর জলীয় বাষ্প সাম্যাবস্থা। এই টাইপের সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো বদ্ধ পাত্রে এই ধরনের সাম্যাবস্থা সৃষ্টি হয়। আর তরল থেকে উৎপন্ন বাষ্পের চাপ একটা নির্দিষ্ট মান প্রাপ্ত হয়। সেই সঙ্গে সময়ের সাথে সাথে তরল আর বাষ্পের পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এক কথায় অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? আমরা আর এক ধরনের বাষ্প অবস্থা, ভৌত সাম্যাবস্থা নিয়ে কথা বলবো। তোমাদের নিশ্চয়ই জানা আছে কর্পূর, নিষাদন। বোঝা গেছে? কর্পূর, নিষাদন, আয়োডিন, এদেরকে যদি উত্তপ্ত করা হয়, এরা তাদের গলনাঙ্কের আগেই বাষ্প তৈরি হয়, যে ঘটনাটাকে ঊর্ধ্বপাতন বলে। এক্ষেত্রেও কিন্তু সাম্যাবস্থা সৃষ্টি হয়। আমরা কঠিন আর গ্যাস সাম্যাবস্থা। কঠিন গ্যাস সাম্যাবস্থার উদাহরণের কথা যদি বলা হয়, যেমন আয়োডিন কঠিন থেকে আয়োডিন বাষ্প। আয়োডিন কঠিন থেকে আয়োডিন বাষ্প। ঠিক আছে? এই সাম্যাবস্থার বৈশিষ্ট্য কী হবে বলো তো? এক্ষেত্রেও কিন্তু বাষ্পটা বেরিয়ে যেতে পারবে না। ফলে এই সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট উষ্ণতায় বদ্ধ পাত্রে এই সাম্যাবস্থার সৃষ্টি হয়। এক নাম্বার বৈশিষ্ট্য, বদ্ধ পাত্র ছাড়া কিন্তু এই ধরনের সাম্যাবস্থার সৃষ্টি হবে না। ঠিক আছে? দু নম্বর, যারা গলনাঙ্কের নিচে বাষ্পে পরিণত হয়, তাদের ক্ষেত্রে এ ধরনের সাম্যাবস্থা সৃষ্টি হয়, সাম্যাবস্থা দেখা যায়। আর কি হবে? কঠিন ও বাষ্পের পরিমাণ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। এই হলো কঠিন ও বাষ্প বা গ্যাসের সাম্যাবস্থার কি বৈশিষ্ট্য বলো তো?
উদাহরণ বলো তো, কঠিন আর বাষ্প এই দুটোর সাম্যাবস্থা। সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে এই ধরনের সাম্যাবস্থা আমরা লক্ষ্য করি যারা গলনাঙ্কের নিচে সরাসরি বাষ্প পরিণত হবে, কঠিন থেকে তরল হবে না, সরাসরি বাষ্প তৈরি হবে। যেমন আয়োডিন, কঠিন আয়োডিন সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেছে। নির্দিষ্ট উষ্ণতায় বদ্ধ পাত্রে এই সাম্যাবস্থা সৃষ্টি হয়, খোলা পাত্রে কিন্তু হবে না, উড়ে চলে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে বাষ্প আর কঠিন এর পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এ হলো কঠিন এবং গ্যাস সাম্যাবস্থার বৈশিষ্ট্য। বোঝা গেছে? তোমরা বলতে পারবে বরফ গলে যে জল হয়, এই সাম্যাবস্থাটা কী ধরনের সাম্যাবস্থার উদাহরণ? বরফ গলে জল হওয়া কী ধরনের সাম্যাবস্থার উদাহরণ? কী ধরনের ভৌত সাম্যাবস্থার উদাহরণ বলো তো? বরফ গলে জল হওয়া। আমরা এবার আর একটা ভৌত সাম্যাবস্থা দেখে নিব, যেটা হলো তরল। তরলে গ্যাসের দ্রবীভবন জনিত সাম্যাবস্থা। তরলে গ্যাসের দ্রবীভবন জনিত সাম্যাবস্থা। একটা তরলের মধ্যে একটা গ্যাস যখন দ্রবীভূত হয় তখন তার সাম্যাবস্থা সৃষ্টি হয়। এরকম সাম্যাবস্থার বৈশিষ্ট্য আর এই ধরনের সাম্যাবস্থা সংক্রান্ত বেশ কিছু তথ্য আছে, আমরা সেটা সম্পর্কে একটু জেনে নিব। তো প্রথমে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। নিজেরাও উদাহরণ দিতে পারবে তো? পারবে তো? তরলে গ্যাস দ্রবীভূত হলে সেখানে একটা সাম্যাবস্থা সৃষ্টি হয়, বুঝতে পেরেছ? এই সাম্যাবস্থা যেমন উদাহরণ যদি আমরা বলি, যেমন জল তরল, এর সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ফলে তরলের সাথে গ্যাসের যে সাম্যাবস্থা সৃষ্টি হলো, ফলে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ অ্যাকুয়াস জলীয় দ্রবণ তৈরি হলো। এইটা হলো তরল আর গ্যাস মিলে সাম্যাবস্থার উদাহরণ। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, এই সাম্যাবস্থার আমরা কি দেখব? এই সাম্যাবস্থার নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বদ্ধ পাত্রে সাম্যাবস্থার সৃষ্টি হয়। ফলে এই ধরনের সাম্যাবস্থা বদ্ধ পাত্র ছাড়া কিন্তু হবে না। বোঝা গেছে? আর কি বৈশিষ্ট্য হবে বলো তো? আর যে বৈশিষ্ট্যটা হবে সেটা হলো তরলে যে গ্যাসটা দ্রবীভূত হবে, তরলে দ্রবীভূত গ্যাস ও তরলের উপরে যে গ্যাসটা থাকবে, তরলের উপরে উপস্থিত গ্যাসের গাঢ়ত্বের অনুপাত অপরিবর্তিত থাকে। গ্যাসের গাঢ়ত্বের অনুপাত অপরিবর্তিত থাকে। এই হলো বৈশিষ্ট্য। খুব ভালো একটা সাম্যাবস্থা। দেখো, মনে রাখার চেষ্টা করবে, কোনো তরলে যখন গ্যাস দ্রবীভূত হয় তখন সেখানে একটা সাম্যাবস্থা, ভৌত সাম্যাবস্থা সৃষ্টি হয়। কিন্তু এই ধরনের সাম্যাবস্থার শর্ত হলো এটা বদ্ধ পাত্রে সংঘটিত হবে। এবং এক্ষেত্রে আরও মনে রাখবে যে এই পাত্রটা যদি এরকম হয় এবং এর মধ্যে যদি এটাকে আমি ধরে নিই তরল, আর এটা যদি গ্যাস হয়, তো গ্যাসটা যখন তরলে দ্রবীভূত হবে, তরল থেকে আবার উপরে উঠে আসবে। এক্ষেত্রে কিন্তু তরলে দ্রবীভূত গ্যাস এবং তরলে উপরে থাকা গ্যাসের কিন্তু অনুপাতটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে হারে গ্যাস তরলে মিশবে, একই রকম তরল থেকে সমপরিমাণ গ্যাস উপরে উঠে আসবে। ফলে এখানে কিন্তু একটা সাম্যাবস্থা সৃষ্টি হবে। বোঝা গেছে? এই তরলে যে গ্যাসের দ্রাব্যতা, সেটা কিন্তু চাপের উপর নির্ভর করে। তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে। এ সংক্রান্ত একটা সূত্র আছে যাকে হেনরি সূত্র বলে, এবং খুব ইম্পর্টেন্ট, হেনরি সূত্র। বোঝা গেছে? কি তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরি সূত্র। এই সূত্রটা নিয়ে আমরা একটু কথা বলবো।
তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরি সূত্র। আন্দাজ আছে? শুনেছ? লেমনেটের বোতল, থামস আপ, পেপসি, কোল্ড ড্রিঙ্কসের বোতলে ছিপি খুললে বুদবুদ করে বেরিয়ে আসে কেন? কি বেরিয়ে আসে এটা? ডুবুরিরা যখন গভীর সমুদ্রে প্রবেশ করে তখন পিঠে সিলিন্ডারে কি থাকে? কেন থাকে? পর্বতারোহী যারা পর্বতের উপরে ওঠে তাদের পিঠেও সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারে কি থাকে? এই সমস্ত বাস্তব ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি হেনরি সূত্র থেকে। আর হেনরি সূত্রটা ব্যাখ্যা করে কোন একটা তরলের সংস্পর্শে যখন একটা গ্যাস আসবে তখন সেই গ্যাসটা তরলে কতটা দ্রবীভূত হবে, কোন বিষয়ের উপর কীরকম নির্ভর করে, এ সংক্রান্ত সূত্রটাকে বলা হয় হেনরি সূত্র। ওই সূত্রটাই আমি এবার বলার চেষ্টা করছি, মনে রাখবে হেনরি সূত্র। কি বলেছে হেনরি সূত্র? নির্দিষ্ট উষ্ণতায়, হেনরি সূত্রটার কথা যদি বলি, নির্দিষ্ট উষ্ণতায় বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে কোন দ্রবীভূত গ্যাসের পরিমাণ ওই তরলের সংস্পর্শে থাকা গ্যাসের চাপের সমানুপাতিক। মনে থাকবে নিশ্চয়ই? তো লিখে দিচ্ছি ছোট্ট করে, মনে রাখার চেষ্টা করবে। নির্দিষ্ট বা স্থির উষ্ণতায় কোন তরলে দ্রবীভূত গ্যাসের ভর বা মলভগ্নাংশ, ভরকে মলভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়। তো কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলে দ্রবীভূত গ্যাসের ভর ওই তরলের সংস্পর্শে থাকা গ্যাসের চাপের সমানুপাতিক। আর এটাকে বলা হয় হেনরি সূত্র। নিশ্চয়ই বোঝা গেছে, নিশ্চয়ই মনে থাকবে। কোনো তরলের সংস্পর্শে যদি কোনো গ্যাস রাখা থাকে তাহলে সেই তরলের সংস্পর্শে যে গ্যাস আছে সেই গ্যাসটা তরলে কতটা মিশবে সেটা সংক্রান্ত সূত্রটাকে বলা হয় হেনরি সূত্র। কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের পরিমাণ সেই তরলের সংস্পর্শে থাকা গ্যাসের চাপের সমানুপাতিক। আমরা যদি গাণিতিক রূপ দেখি তাহলে কি হবে বলো তো? সূত্রটার গাণিতিক রূপ কীরকম হওয়া উচিত? সূত্রর গাণিতিক রূপ আমরা ধরা যাক দ্রবীভূত গ্যাসের ভর ইকুয়ালে ডাব্লু এবং গ্যাসের চাপ সমান পি। অতএব হেনরি সূত্র থেকে কি হবে? হেনরি সূত্রানুযায়ী কি হবে বলো তো? হেনরি সূত্র ডাব্লু সমানুপাতিক পি, তাই হবে কি না? অথবা কি হবে? ডাব্লু সমান কে পি। এই কে সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় হেনরি ধ্রুবক। হেনরির ধ্রুবক বোঝা গেছে? আর এই হলো সূত্রটার গাণিতিক রূপ। হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য। হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য, ঠিক আছে? 1 নাম্বার, হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য তরল গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে? 2 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। 3 নম্বর, এর একক হলো চাপের একক। এই হলো হেনরি ধ্রুবকের বৈশিষ্ট্য। বোঝা গেছে নিশ্চয়ই?
এবার আমরা দেখব হেনরির সূত্রের প্রযোজ্যতা। তো হেনরির সূত্র কি সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় প্রযোজ্য হয়? এর কোনো ব্যতিক্রম কোনো জায়গায় ঘটে না। বহু জায়গায় হেনরির সূত্রের ব্যতিক্রম কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু হেনরির ধ্রুবকের বৈশিষ্ট্য হিসেবে বোঝা গেছে এ তরলের প্রকৃতি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে, উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, এর একক হলো চাপের একক। মনে থাকবে, চাপের একক হলো হেনরির ধ্রুবকের একক। এবার হেনরির সূত্রের প্রযোজ্যতা। হেনরির সূত্রের যদি প্রযোজ্যতা দেখি, আমরা দেখব বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না, অর্থাৎ দ্রবীভূত গ্যাসের ভর চাপের সমানুপাতিক হয় না। আমরা দেখব হেনরির সূত্রের প্রযোজ্যতা কখন প্রযোজ্য হবে না? অধিক দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অধিক দ্রাব্য গ্যাসে প্রযোজ্য হয় না। বোঝা গেছে? কোনো গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় তাহলে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না। 2 নম্বর, গ্যাস কি গ্যাস বিয়োজিত বা সংযোজিত হলে হবে না, অর্থাৎ প্রযোজ্য হবে না। 3 নম্বর, যদি বিক্রিয়া করে তবু হবে না, বিক্রিয়া করলে প্রযোজ্য হবে না এই সমস্ত ক্ষেত্রে। অথবা যদি চাপ উচ্চ হয়, উচ্চ চাপ বা নিম্ন উষ্ণতা যদি হয়, নিম্ন উষ্ণতায় প্রযোজ্য হয় না। বোঝা গেছে? ফলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না। কখন? অধিক দ্রাব্য গ্যাস যদি হয়, অধিক দ্রাব্য যদি হয়। আর কখন? যদি ভেঙে যায় বা সংযোজন হয়, বিয়োজন বা সংযোজন, অথবা যদি বিক্রিয়া করে তবুও কিন্তু হবে না। গ্যাসটা যদি যে তরলে মেশালাম সেই তরলের সঙ্গে বিক্রিয়া করলো তখন কিন্তু হবে না। অথবা উচ্চ চাপ বা নিম্ন উষ্ণতা যদি হয় সেক্ষেত্রে হবে না। তোমরা বলতে পারবে হেনরির সূত্রে ধ্রুবক রাশিটি কি? আমরা এবার হেনরির সূত্রে কিছু বাস্তব ঘটনা একটু দেখে নিব। হেনরির সূত্রের বাস্তব ঘটনা, যেমন হেনরির সূত্রের বাস্তব ঘটনা। হেনরির সূত্রের কিছু বাস্তব ঘটনার কথা যদি বলা হয়, বোঝা গেছে? হেনরির সূত্রের বাস্তব ঘটনা, হেনরির সূত্র নিয়ে আমরা কথা বলছি। যেমন 1 নম্বর ঘটনা, সোডা ওয়াটার। সোডা ওয়াটারের বোতলের ছিপি, তাই মনে আছে বোতলের ছিপি খুললে বুদবুদ আকারে CO2 বেরিয়ে আসে, তাই কিনা বলো? এই একটা ঘটনা। কেন বেরিয়ে আসে বলো তো? লেমনেটেড বোতলের ছিপি খুলে বুদবুদ আকারে CO2 বেরিয়ে আসে কেন? কারণ সেটা তৈরি করার সময় অধিক চাপে কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত করে সেটা তৈরি করা হয়, অধিক চাপে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা থাকে। এবার যখন বোতলের ছিপি খোলা হয় তখন চাপ মুক্ত হয়, চাপ কমে যায়, আর চাপ কমে যাওয়ার ফলে অধিক চাপে যে গ্যাসের দ্রাব্যতা বেশি, চাপ কমে গেলে দ্রাব্যতা কমে যাবে, আর দ্রাব্যতা কমে গেলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেখান থেকে বুদবুদের আকারে বেরিয়ে আসবে। এ কারণে লেমনেটেড বা সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। বোঝা গেছে? আরেকবার বলছি তাহলে, লেমনেটেড বা সোডা ওয়াটার বোতলে অধিক চাপে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা থাকে। এবার বোতলের ছিপি খুললে সেক্ষেত্রে চাপ হ্রাস পায়, আর আমরা জানি চাপ হ্রাস পেলে দ্রাব্যতা হ্রাস পাবে, ফলে দ্রাব্যতা হ্রাস পাওয়ায় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসে। এটা একটা ঘটনা। আর একটা ঘটনার কথা যদি বলি, পর্বতারোহী পাহাড়ে যখন ওঠে তখন সে সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার শ্বাসকাজের জন্য ব্যবহার করে। কেন? কারণ উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়,
বায়ুর চাপ হ্রাস পেলে কম চাপে শরীরের মধ্যে কম পরিমাণে অক্সিজেন রক্তের সঙ্গে মেশে, যেহেতু চাপ কমে যায় ফলে রক্তে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পায়। রক্তে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পেলে কি হবে, গোটা শরীরে মস্তিষ্কে পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ হবে না, আর পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ না হলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করবে না, ফলে সঠিক সিদ্ধান্ত পর্বাতরোহী নিতে পারবে না, ভুল সিদ্ধান্ত নেবে। নানারূপ মস্তিষ্কে যে নার্ভাস সিস্টেম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অন্যদিকে আরেকটা ঘটনা বলি, গভীর সমুদ্রে ডুবুরিরা যখন যায় তখন পিঠে সিলিন্ডার নিয়ে যায়, সেই সিলিন্ডারে যদি বাতাস থাকে তো বাতাসের 80% নাইট্রোজেন। গভীর সমুদ্রে জলের চাপ প্রচুর থাকে, অধিক চাপে শরীর অধিক পরিমাণে গ্যাস গ্রহণ করে। ঠিক আছে, এই পর্যন্ত। ডুবুরি গভীর সমুদ্রে জলের চাপ খুব বেশি থাকে, আর বেশি চাপে সিলিন্ডারে অক্সিজেন বা বাতাস থাকে, ফলে অধিক শরীরের মধ্যে রক্তের মধ্যে অধিক পরিমাণে বায়ু দ্রবীভূত হয়, যেহেতু চাপ বেশি বলে দ্রাব্যতা বেশি। কিন্তু সেই ডুবুরি যখন হঠাৎ সমুদ্র পৃষ্ঠে উপরে উঠে আসে তখন দ্রুত চাপ মুক্ত হয়, এবং দ্রুত চাপ মুক্ত হওয়ার ফলে অধিক চাপে থাকা নাইট্রোজেন সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম রক্তশিরা দিয়ে বাইরে বেরিয়ে আসতে চায়, তীব্র বেগে বেরিয়ে আসতে চায়, কারণ চাপ অনেক কমে গেছে। ফলে অধিক চাপে থাকা শরীরের ভিতরে রক্তের মধ্যে নাইট্রোজেন সরু সরু রক্তশিরা দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসতে চায়, ফলে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। এতটাই যন্ত্রণার সৃষ্টি হয় যে সহ্য করা খুব কঠিন, এমনকি মৃত্যুও হতে পারে। ডাক্তারি ভাষায় এই প্রতিক্রিয়াটাকে, এই সিমটমটাকে বলা হয় ব্যান্ডস বলা হয়, ব্যান্ডস বলে। সে কারণে যাতে এটাকে এড়াবার জন্য, এটাকে যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য বাতাসের পরিবর্তে অক্সিজেন আর হিলিয়াম ব্যবহার করা হয়। অক্সিজেন আর হিলিয়াম, কারণ অধিক চাপও হিলিয়ামের দ্রাব্যতা কম, ফলে গভীর সমুদ্র রক্ত অধিক পরিমাণে কিন্তু অক্সিজেন নিতে পারবে না, যেহেতু এই মিশ্রণে হিলিয়ামের দ্রাব্যতা খুব কম, ফলে এই ধরনের সিমটমের সৃষ্টি খুব কম হয়। এই ঘটনাগুলো কিন্তু হেনরি সূত্রের বাস্তব ঘটনা, মনে থাকবে? খুব ইন্টারেস্টিং না? আমরা এরকম দেখেছি ডুবুরিরা প্রভাতরোহী এসবে ব্যবহার করে, লেমনেটেড বোতল, এটা তো আমরা নিজেরাই দেখেছি। এই ঘটনাগুলো কিন্তু হেনরি সূত্রের বাস্তব ঘটনা আমরা বলে থাকি। এটা হলো আজকের আলোচনার প্রথম অংশ। আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সাম্যাবস্থার দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এবার আমরা দেখব রাসায়নিক বিক্রিয়াগুলোকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি, এবং রাসায়নিক বিক্রিয়া আমাদের এই কথাটা মাথায় রাখা দরকার, আমরা যে সমস্ত পদার্থ বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আজকে থেকে আমরা মনে রাখব বিক্রিয়ক। আর বিক্রিয়া করার ফলে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ ফলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়া করে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। মনে থাকবে? আর আমরা এরকম যদি একটা চিহ্ন ব্যবহার করে, এরকম যদি দুই দিকে চিহ্ন ব্যবহার করে, আজকে থেকে মনে রাখবে এই চিহ্নটাকে রিভার্সিবল সাইন বলা হয়। রিভার্সিবল সাইন অর্থাৎ উভমুখী চিহ্ন বলা হয়। উভমুখী চিহ্ন মনে থাকবে নিশ্চয়ই। তাহলে এই চিহ্নটাকে আজকে থেকে মনে রাখবে রিভার্সিবল সাইন তথা উভমুখী চিহ্ন। এবং যে সমস্ত পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক পদার্থ বলে, এবং বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। এই জায়গা থেকেই আমরা আজ পরবর্তী আলোচনাটা আমরা শুরু করব। একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া বলতে এটা সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একমুখী আর উভমুখী বিক্রিয়া। আমরা প্রথমে দেখে নিব একমুখী বিক্রিয়া আমরা কাকে বলবো। একমুখী বিক্রিয়া কাকে বলা যাবে বলো তো? একমুখী বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়ায় কি হবে, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক তৈরি করতে পারবে না। তাহলে মনে রাখবে যে বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ
বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন করে না, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। যে বিক্রিয়াগুলো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থগুলো বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থ তৈরি করতে পারবে না, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন খোলা পাত্রে যদি KClO3 কে তাপীয় বিয়োজন ঘটালে, তাপীয় বিয়োজন হলো একমুখী বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে? একে যদি উত্তপ্ত করা হয় তাহলে KCl হবে আর Cl2 হবে, O2 হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই দুটোকে কোনো মতে এই দুটো বিক্রিয়া করে আর এটাতে ফিরে আসতে পারবে না, ফলে এটা হলো একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ। এবং একমুখী বিক্রিয়া আমরা তাকে বলবো যেখানে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থ উৎপন্ন করে না। ঠিক আছে, এরকম আরও উদাহরণ আছে একমুখী বিক্রিয়ার। আমরা এবার উভমুখী বিক্রিয়া তাহলে কাকে বলবো? উভমুখী বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, আবার বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থ তৈরি করবে, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কাকে বলা হবে বলো তো? এক্ষেত্রে কি হবে? যে বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে আংশিকভাবে বিক্রিয়ক পদার্থ উৎপন্ন করে, এবং বিক্রিয়ার শর্তের উপর নির্ভর করে এক সময় সাম্যাবস্থায় পৌঁছায়। সেই বিক্রিয়াগুলোকে বলা হবে উভমুখী বিক্রিয়া। নিশ্চয় বোঝা গেছে? যে সমস্ত বিক্রিয়াগুলি উদাহরণ দিয়ে যদি বলি, যেমন নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে অ্যামোনিয়া তৈরি হয়। এটা হলো একটা উভমুখী বিক্রিয়া উদাহরণ। প্রথম অবস্থায় অ্যামোনিয়া থাকে না, নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, কিন্তু সময়ের সাথে সাথে আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে। ফলে এই সমস্ত বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া, যেখানে উৎপন্ন পদার্থ আবার ভেঙে গিয়ে বা বিক্রিয়া করে আবার বিক্রিয়ক পদার্থ তৈরি করে। ফলে এরা হলো উভমুখী বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে? আমরা এবার উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, আমাদের আলোচনাটা মূলত উভমুখী বিক্রিয়া নিয়ে, ফলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার কথা বলি। উভমুখী বিক্রিয়া কাকে বলে বোঝা গেছে তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু। বোঝা গেছে? আরেকবার বলছি, যে সমস্ত বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার সাথে সাথে তারা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থ উৎপন্ন করে, এবং এক সময় বিক্রিয়া শর্তের উপর নির্ভর করে সাম্যাবস্থায় পৌঁছায়, সেই বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আমরা এই ধরনের উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার বলো তো? উভমুখী বিক্রিয়ার কি বৈশিষ্ট্য হওয়া দরকার? উভমুখী বিক্রিয়া কি হবে? সম্মুখ আর বিপরীত বিক্রিয়া, সম্মুখ ও বিপরীত বিক্রিয়া একসঙ্গে সংঘটিত হয়। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো এই ধরনের বিক্রিয়া সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া একসঙ্গে সংঘটিত হবে। বোঝা গেছে? আর এই ধরনের বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, ঠিক আছে? এবং বিক্রিয়ক
বিক্রিয়ক পদার্থ কখনো নিঃশেষ হয় না। বিক্রিয়ক পদার্থ কখনো নিঃশেষ হবে না, কখনো একদম শেষ হয়ে যাবে না, বিক্রিয়া কখনো 100% সম্পূর্ণ হয় না। এবং উভমুখী বিক্রিয়ায় কী হবে বলো তো? উভমুখী বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হলে সাম্যাবস্থার সৃষ্টি হয়, সাম্যাবস্থায় পৌঁছায়। এবং সাম্যাবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন 0 হয়। বোঝা গেছে? এটা স্থির চাপ ও উষ্ণতায় মুক্ত শক্তির পরিবর্তন। এই হলো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য। মনে থাকবে তো, একটা বিক্রিয়া যদি উভমুখী হয় তাহলে একটা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কী হবে বলো তো? উভমুখী বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়া, আমরা যদি ধরে নিই এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হচ্ছে এবং এটা একটা উভমুখী বিক্রিয়া, তাহলে এই উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার অর্থাৎ এ আর বি যে হারে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত দিকে বিক্রিয়া সি আর ডি তৈরি করে এ আর বি, এই বিক্রিয়াটা কিন্তু একসঙ্গে সংঘটিত হবে এবং কখনো সম্পূর্ণরূপে এ আর বি বিক্রিয়া করে সি ডি তৈরি করবে না, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ কখনো নিঃশেষ হবে না, বিক্রিয়াটা কখনো 100% সম্পূর্ণ হবে না এবং এক সময় বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন মুক্ত শক্তির পরিবর্তন কিন্তু শূন্য হবে। এ হলো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এবার আমরা উভমুখী বিক্রিয়ার উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য তো বুঝলাম, ঠিক আছে, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য বুঝলাম, কিন্তু উভমুখী বিক্রিয়া একসময় সাম্যাবস্থায় পৌঁছাবে। তো সাম্যাবস্থা বলতে কোন অবস্থাটাকে বোঝাতে চাইছি বলো তো? উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কোন অবস্থাটাকে বোঝাতে চাইছি? ঠিক আছে, তখন আমরা সাম্যাবস্থার একটা ধারণা তৈরি করি। সাম্যাবস্থা, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন অবস্থাটাকে বলা হবে? যে অবস্থায় সম্মুখ আর বিপরীত বিক্রিয়ার হার সমান হবে। তাহলে উভমুখী বিক্রিয়াকাল নির্দিষ্ট শর্তে উভমুখী বিক্রিয়া যখন, মনে রাখবে, নির্দিষ্ট শর্তে উভমুখী বিক্রিয়ার যখন সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয় এবং উপাদানগুলির গাঢ়ত্ব সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তখন সেই অবস্থাকে সাম্যাবস্থা বলে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝছি, কি বুঝলাম, নিশ্চয়ই বোঝা গেছে। কি বলো তো? নির্দিষ্ট শর্তে কোনো উভমুখী বিক্রিয়া যখন কি হবে, সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে এবং উপাদানগুলোর গাঢ়ত্ব সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে, তখন যে অবস্থাটার সৃষ্টি হয় তাকে বলা হয় সাম্যাবস্থা। বোঝা গেছে? এই সাম্যাবস্থাটা আমরা আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা একটা লেখচিত্র যদি নিই, আমরা যদি ধরে নিই এ আর বি বিক্রিয়া করে যে সি আর ডি তৈরি করে, এটা একটা উভমুখী বিক্রিয়া এবং এই উভমুখী বিক্রিয়া শুরুতে এ আর বি থাকে, সি আর ডি থাকে না, সময়ের সাথে সাথে সি আর ডি তৈরি হয়, সি আর ডি তৈরি হওয়ার সাথে সাথে আবার সি আর ডি ভেঙে গিয়ে এ আর বি তৈরি করবে। এটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে সাম্যাবস্থাটাকে দেখাতে চাই, তাহলে সাম্যাবস্থাটা এরকম হওয়া উচিত কিনা বলো তো? আমরা যদি এইদিকে সময়ের কথা ভাবি আর এইদিকে যদি আমরা বিক্রিয়ার হারের কথা ভাবি, বিক্রিয়ার হার,
ঠিক আছে, তাহলে শুরুতে কিন্তু এ আর বি থাকে, সি আর ডি থাকে না, ফলে এ আর ডি এর গাঢ়ত্ব অনেক বেশি থাকার জন্য এ আর বি বেশি করে ভাঙে, অর্থাৎ এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হওয়া হার অনেক বেশি থাকে। তাহলে সময়ের একদম শুরুতে এ এবং এ বিক্রিয়া হার এইভাবে ধীরে ধীরে কমবে, এটা হলো এ আর বি বিক্রিয়া করে যে সি আর ডি তৈরি হয়, সময়ের সাথে সাথে হার কমে যাচ্ছে। কিন্তু সি আর ডি শুরুতে থাকে না, গাঢ়ত্ব খুব কম থাকে বলে বিক্রিয়ার হারও কম হয়। সময়ের সাথে সাথে সিআরডি পরিমাণ বাড়তে থাকে, ফলে সিআরডি বিক্রিয়া করে এআরবি তৈরি হওয়ার হারও ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে সময়ের সাথে সাথে এদের হারটা বাড়তে থাকবে এবং একটা অবস্থা আসবে যখন দুটো হার সমান হবে, তখন সময় যত যাবে বিক্রিয়ার হার কিন্তু, তাহলে এই বিক্রিয়াটা কি নির্দেশ করছে? সিআরডি বিক্রিয়া করে এআরবি তৈরি হওয়া। একটা সময় আসবে তাহলে সময়ের সাথে সাথে এ আর বি বিক্রিয়া করে সিডি তৈরি হওয়ার হার কমবে, এদের হার বাড়বে। একটা সময় আসবে যখন দুটোর বিক্রিয়া হার সমান হবে, এই অবস্থাটাকে বলা হবে সাম্য অবস্থা। বুঝে, এটাকে বলা হবে সাম্য অবস্থা। এই অবস্থায় দুটো বিক্রিয়া হার সমান হয়, ফলে কোনো বহুমুখী বিক্রিয়া যে অবস্থায় সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া হার সমান, না বাড়বে না কমবে এবং সময়ের সাথে সাথে এদের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে, সেই অবস্থাটাকে বলা হবে সাম্য অবস্থা। ফলে উভমুখী বিক্রিয়ার এই অবস্থাটাকে আমরা সাম্য অবস্থা বলে থাকি। এই কথা বোঝা গেছে? আমরা এবার নিশ্চয় বোঝা গেছে। এবার দেখব দুই একটা ঘটনা আছে এই একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, আমাদের দুই একটা ঘটনা আছে যে, তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার বৈশিষ্ট্য এবার দেখব। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার বৈশিষ্ট্য মনে রাখবে। উভমুখী বিক্রিয়ার যে সাম্য অবস্থাটা বোঝা গেছে, মনে রাখবে সাম্য অবস্থা, উভমুখী বিক্রিয়ার যে সাম্য অবস্থা, সেই সাম্য অবস্থা চলমান বা গতিশীল। সাম্য অবস্থাটা হলো চলমান বা গতিশীল। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাটার প্রকৃতি হলো চলমান বা গতিশীল। কেন বলো তো? কারণ উভমুখী বিক্রিয়া যে অবস্থায় সম্মুখ আর বিপরীত বিক্রিয়া হার সমান হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়াটা বন্ধ হয় না, উভয় দিক থেকে সমান হারে চলতে থাকে। যেহেতু বিক্রিয়াটা চলতেই থাকে, এজন্য আমরা বলি যে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাটা হলো ডাইনামিক ইন নেচার, চলমান গতিশীল প্রকৃতির। মনে থাকবে? তাহলে এই কোশ্চিনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই। আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব যে সাম্য অবস্থা চলমান কেন বলা হয়। কারণ সাম্য অবস্থায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। বিক্রিয়ার হার সমান, আমরা এটা দেখলাম, বিক্রিয়ার হার সমান, ফলে আপাতভাবে মনে হয় বিক্রিয়া বন্ধ হয়ে গেছে, তাই মনে হয় কিনা? কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়া চলতে থাকে। এজন্য কি বলা হয়? এজন্য রাসায়নিক সাম্যকে গতিশীল বা চলমান সাম্য বলা হয়। চলমান সাম্য বলে, বোঝা গেছে নিশ্চয়ই? এই জন্য রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বা চলমান সাম্য আমরা খুব সহজে প্রমাণ করে দেখাতে পারি। বুঝতে পেরেছ? আমরা খুব সহজে, মনে করো বদ্ধ পাত্র নেওয়া হলো, বদ্ধ পাত্র, এবং এই বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে উত্তপ্ত করা হলো। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কী হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আবার বলছি, আমরা খুব সহজে এটাকে প্রমাণ করাতে পারি। দেখো, আমরা বদ্ধ পাত্রে যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, একদম তীব্রভাবে উত্তপ্ত করে যদি রেখে দেওয়া যায়, তাহলে এরকম সাম্য অবস্থা সৃষ্টি হবে। এবার আমরা কি করলাম? এর সাথে একটা কানেক্ট করে দেওয়া হলো, এর সাথে একটা পাইপ কানেক্ট করে দেওয়া হলো, যেখানে আমরা কি নিয়েছি?
আমরা এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, কার্বন ডাইঅক্সাইড, এবং যে কার্বনে কার্বন 14 আছে এবং এটা কর্ক দিয়ে বন্ধ করা আছে। বোঝা গেছে সিস্টেমটা? এটা সাম্য অবস্থায় আছে। আমরা যদি ধরে নিই সাম্য অবস্থায় বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, চলমান নেই। এবার আমরা এটাকে যদি খুলে দিই, খুলে দেওয়ার পর এখান থেকে কিছুটা পরিমাণ যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট নিই, তাহলে দেখতে পাবো এর মধ্যে ক্যালসিয়াম কার্বন 14 আছে। এটা কী করে সম্ভব বলো তো? এখান থেকে কিছুটা পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট যদি নিই, তাহলে দেখতে পাবো তার মধ্যে কার্বন 14 আছে। কার্বন 14 তো এই বাল্বের মধ্যে ছিল, এখানে কি করে আসলো? তাহলে নিশ্চয়ই বিক্রিয়াটা বন্ধ হয়নি, বিক্রিয়াটা চলছিল বলেই একমাত্র উল্টো দিক থেকে বিক্রিয়াটা এই দিক থেকে এই দিকে ঘটেছে, যেহেতু উভমুখী বিক্রিয়া। বিক্রিয়া বন্ধ হয়নি, বিক্রিয়াটা বন্ধ হলে এখানে কার্বন 14 আসার কোনো সম্ভাবনা থাকতো না। ফলে এই পরীক্ষা থেকে আমরা খুব সহজে প্রমাণ করাতে পারি যে রাসায়নিক সাম্য হলো চলমান সাম্য, গতিশীল সাম্য, ডায়নামিক ইন নেচার। এটা কখনো বন্ধ হয় না। বন্ধ হলে এই কার্বন 14 এখানে আসার কোনো সুযোগ থাকতো না। ঠিক আছে, এবার আমরা রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য একটু দেখে নিব। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি? সাম্যাবস্থার বৈশিষ্ট্য মনে থাকবে, সাম্যাবস্থার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য বলা যাবে বলো তো? 1 নম্বর সাম্যাবস্থার বৈশিষ্ট্য গতিশীলতা। গতিশীলতা কথাটার মানে কি? যে কোনো নির্দিষ্ট শর্তের পরিবর্তন যদি করা না হয়, তাহলে রাসায়নিক সাম্য আজীবন বজায় থাকবে, কোনো দিন নষ্ট হবে না। অর্থাৎ এর স্থিতিশীলতা আজীবন বজায় থাকবে যদি শর্তে কোনো পরিবর্তন ঘটানো না যায়। তাহলে কি বলবো বলো তো? ছোট করে কি লিখব? শর্তের পরিবর্তন না ঘটালে সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে, আজীবন অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকে। কোনো পরিবর্তন বাইরে থেকে যদি ডিস্টার্ব করা না হয় বিক্রিয়ার সাম্যাবস্থাকে, তাহলে সাম্যাবস্থা কিন্তু আজীবন বজায় থাকবে। 2 নম্বর শর্ত, আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দেখব। কি 2 নম্বর বৈশিষ্ট্য? আমরা দেখব গতিশীলতা। এটা হলো স্থায়িত্ব। দেখো গতিশীলতা কি? গতিশীলতা যে দুটো বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ, সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়া সমান হারে চলে, ফলে বিক্রিয়া কখনো বন্ধ হয় না। অর্থাৎ সাম্যাবস্থার বৈশিষ্ট্য হলো গতিশীল, বিক্রিয়াটা চলতেই থাকবে, ডায়নামিক ইন নেচার হবে। যেহেতু সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়া সমান হারে চলতে থাকে, ফলে বিক্রিয়া কখনো বন্ধ হয় না। অর্থাৎ সাম্যাবস্থার একাধিক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এটা গতিশীল, এটা চলমান, এটা ডায়নামিক ইন নেচার। আমরা পরের বৈশিষ্ট্য যদি দেখি, যেমন অসম্পূর্ণতা, অর্থাৎ এই ধরনের বিক্রিয়া কখনো 100% সম্পূর্ণ হবে না, সম্পূর্ণ হয় না। বোঝা গেছে কথাটা? 100% কখনো সম্পূর্ণ হবে না, কারণ 100% সম্পূর্ণ হলে সাম্যাবস্থার অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব থাকবে না। ফলে এ ধরনের বিক্রিয়া কখনো সম্পূর্ণ হবে না। 100% কখনো এ ধরনের বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না। ফলে 1 নম্বর আমরা দেখলাম স্থায়িত্ব, 2 নম্বর গতিশীলতা, 3 নম্বর হলো অসম্পূর্ণতা। আরও 2টো বৈশিষ্ট্য আমরা দেখে নিব রাসায়নিক সাম্যাবস্থার। আর 2টো বৈশিষ্ট্য আমরা যদি দেখে নিই, তাহলে মনে রাখবে 4 নম্বর বৈশিষ্ট্য উভয় দিক থেকে অর্জন, উভয় দিক থেকে অর্জন করা যাবে।
কি উভয় দিক থেকে অর্জন বলতে কি বোঝাতে চাইছে, যে বিক্রিয়ক পদার্থ নিয়ে শুরু করলে যা সাম্যাবস্থা সৃষ্টি হয়, বিক্রিয়াজাত পদার্থ নিয়ে শুরু করলেও একই সাম্যাবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যাই নিয়ে শুরু করো, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যাই হোক একই সাম্যাবস্থা সৃষ্টি হয়। বোঝা গেছে? বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যাই দিয়ে শুরু হোক একই সাম্যাবস্থার কিন্তু সৃষ্টি হয়। 5 নম্বর বৈশিষ্ট্য অনুঘটক, অনুঘটকের প্রভাব। এক্ষেত্রে মনে রাখবে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো প্রভাব থাকে না, অনুঘটকের কোনো প্রভাব থাকে না। অর্থাৎ অনুঘটক সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারে না। এই হলো 5টা বৈশিষ্ট্য উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার। 1 নম্বর স্থায়িত্ব, 2 নম্বর গতিশীলতা, 3 নম্বর অসম্পূর্ণতা, 4 নম্বর উভয় দিক থেকে অর্জন করা যায়, 5 নম্বর অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। অনুঘটক শুধু সাম্যাবস্থাটাকে দ্রুত পৌঁছে দিবে, কিন্তু সাম্যাবস্থাটাকে প্রভাবিত করতে পারবে না। অনুঘটক ব্যবহার না করলে সাম্যাবস্থায় পৌঁছাতে দেরি হতে পারে, কিন্তু অনুঘটক সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারে না। এই হলো সাম্যাবস্থার বৈশিষ্ট্য। আমরা এবার উভমুখী বিক্রিয়ার এই সাম্যাবস্থাকে দুটো ভাগে ভাগ করি। সাম্যাবস্থাকে দুটো ভাগে ভাগ করায় সমসত্ব আর অসমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা কাকে বলবো বলো তো? সাম্যাবস্থা কাকে বলা যাবে? যেখানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ একই দশায় থাকবে। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ, তোমরা বলতে পারবে যে অনুঘটক দ্বারা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা প্রভাবিত হয় কি না? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একই দশায় থাকে। একই দশায় থাকলে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় তাকে বলা হবে সমসত্ব সাম্যাবস্থা। যেমন দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এখানে সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, দেখতে পাচ্ছ? এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয় অবস্থায়, এটাও ফলে এইটা যে সাম্যাবস্থা সৃষ্টি করবে তাকে বলা হবে সমসত্ব সাম্যাবস্থা। অন্যদিকে অসমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা কাকে বলবো? যখন কি হবে, ভিন্ন দশায় থাকবে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ ভিন্ন দশায় থাকবে, ভিন্ন দশায় থাকে। বোঝা গেছে? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ ভিন্ন দশায় থাকে। যেমন দেখো, CaCO3 বদ্ধ পাত্রে কি তৈরি করে? CO প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এটা কঠিন কিন্তু এটা গ্যাস। এ ধরনের সাম্যাবস্থাকে বলা হবে অসমসত্ব সাম্যাবস্থা। বুঝে গেছে? এই হলো বিভিন্ন ধরনের, আমরা একদম এই চ্যাপ্টারের প্রথম ক্লাস হিসাবে আমরা এই একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম, যেখানে বিভিন্ন ধরনের ভৌত সাম্যাবস্থা এবং উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আজকে এই পর্যন্তই।